বাংলাদেশের রাজনীতিতে এখন একটা অডিও ক্লিপ নিয়ে রীতিমতো তোড়পাড় চলছে। এই অডিওতে যে ধরনের কড়া ভাষা ব্যবহার করা হয়েছে এবং এটা ঠিক যে সময়ে প্রকাশ করা হয়েছে তা নিয়ে তৈরি হয়েছে মারাত্মক বিতর্ক। চলুন আজকের এই আলোচনায় আমরা এই অডিওর পেছনের ঘটনা আর এর ভেতরে তাৎপর্যগুলো একটু খতিয়ে দেখি। এই কথাগুলোই কিন্তু বিতর্কের একেবারে কেন্দ্রে। বলা হচ্ছে এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ এবং এই আপোষহীন চ্যালেঞ্জই পুরো রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার আগুন জ্বালিয়ে দিয়েছে। তো এই অডিও মেসেজটাতে ঠিক কি বলা হয়েছে আর কাকে উদ্দেশ্য করেই বা বলা হয়েছে, চলেন একটু ভেঙে দেখি। ভাষাটা কিন্তু বেশ চাঁচাছোলা। একদিকে যেমন দেশে ফেরার জন্য প্লেন পাচানোর চ্যালেঞ্জ করা হচ্ছে, তেমনি অন্যদিকে ফাঁসির দড়ি আর বুলেটের গতি নিয়েও কথা বলা হচ্ছে। শুধু তাই না, দেশে ফিরে প্রকৃত অপরাধীদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি এবং সমর্থকদের দেশ বাঁচানোর ডাকও দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন এর সরাসরি লক্ষ্য হল অন্তর্বর্তীকালীন সরকার, আর বিশেষভাবে ড. মোহাম্মদ ইউনূস। কিন্তু আসল ব্যাপারটা শুধু কি বলা হয়েছে তা নিয়ে নয়। বিশ্লেষকরা বলছেন তার চেয়েও বড় প্রশ্ন হলো এই অডিওটা ঠিক কোন সময় সামনে আনা হলো, আর এই টাইমিংটাই কিন্তু আলোচনার জন্ম দিয়েছে সবচেয়ে বেশি। আর এখানেই কিন্তু পুরো বিষয়টা আরও জটিল হয়ে যাচ্ছে। দেখুন, একদিকে এমন একটা আক্রমণাত্মক বার্তা, আর অন্যদিকে দেশের আরেকজন সাবেক প্রধানমন্ত্রী এবং তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ খালেদা জিয়া তখন হাসপাতালে জীবন মৃত্যুর সাথে লড়ছেন। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন চলে আসে, এই অডিওটা কি আসল নাকি এআই দিয়ে তৈরি? কিন্তু মজার ব্যাপার হলো অনেক বিশ্লেষক বলছেন এটা আসল নাকি নকল সেটা এখন আর মূল আলোচনার বিষয়ই না। তাদের মতে আসল ঘটনা হলো এটা টাইমিং, আর এটাকে যেভাবে ইচ্ছাকৃতভাবে বিভিন্ন সমর্থক পেজের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে সেটাই আসল রাজনৈতিক চাল। তো যদি এটা একটা ইচ্ছাকৃত চালই হয়ে থাকে, তাহলে এর পেছনের কৌশলটা আসলে কি? সূত্রগুলো এই কৌশলটাকে একটা খুব পরিচিত বাংলা শব্দ দিয়ে বর্ণনা করছে, ঘেঁটে দেওয়া। মানে পানি ঘোলা করে দেওয়া আর কি। ইচ্ছাকৃতভাবে একটা অস্থির পরিস্থিতি তৈরি করে সবার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। তো এই ঘেঁটে দেওয়ার কৌশলের পেছনে মূল উদ্দেশ্য হিসেবে তিনটা জিনিসকে দেখা হচ্ছে। প্রথমত, খালেদা জিয়ার অসুস্থতা থেকে সবার মনোযোগটা অন্যদিকে সরিয়ে দেওয়া। দ্বিতীয়ত, সামনে যেহেতু নির্বাচন, তাই দলের কর্মীদের মনোবল চাঙ্গা করা। আর সবশেষে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি করে অন্তর্বর্তী সরকারকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া। এবার আসা যাক এই অডিওর ভাষা নিয়ে। এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, বিশ্লেষকরা কিন্তু সেগুলোর গভীরে যাওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে একটা লাইন সবার নজর কেড়েছে, যেখানে বলা হচ্ছে, দেখি কার ফাঁসির দড়ি কত শক্ত, কার বুলেট কত তীব্র বেগে যেতে পারে। ভাবুন একবার, কি প্রচণ্ড আক্রমণাত্মক আর হিংসাত্মক চিত্রকল্প। তো এই কথার মানে কি দাঁড়ায়? এটা কি নিছকই ক্ষমতা হারানোর হতাশা আর তিক্ততা থেকে বলা, নাকি এটাকে একটা সরাসরি রাজনৈতিক হুমকি হিসেবে দেখা উচিত? অথবা হতে পারে এটা নিজের সমর্থকদের জন্য একটা বিশেষ কোনো বার্তা? এই প্রশ্নগুলোই কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে। আর এই পুরো ঘটনাটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি আর ন্যূনতম সৌজন্যবোধ নিয়েও কিন্তু একটা বড়সড় বিতর্ক তৈরি করেছে। বিশ্লেষকরা যেটা বিশেষভাবে তুলে ধরছেন তা হল, একজন রাজনৈতিক প্রতিপক্ষ যখন গুরুতর অসুস্থ, তখন তার আরোগ্য কামনা করে একটা বিবৃতি দেয়াটা একটা সাধারণ সৌজন্য। কিন্তু এখানে সেটা তো হয়নি। উল্টো এমন একটা বার্তা সামনে এসেছে, এটা দুই শিবিরের মধ্যে তিক্ততা যে কতটা গভীরে পৌঁছেছে সেটাই যেন দেখিয়ে দিচ্ছে। প্রথম কলকাতার মতো সূত্রগুলো এই পরিস্থিতি থেকে বেশ কিছু সিরিয়াস প্রশ্ন তুলেছে। যেমন এখানে 5টা প্রশ্ন দেখুন। কেন একজন অসুস্থ নেতার প্রতি ন্যূনতম মানবিকতা দেখানো হলো না? ক্ষমতা হারানোর পরে কি রাগ এতটা বেড়ে গেল? বুলেটের কথা বলে কি আসলে কোনো সতর্কবার্তা দেওয়া হচ্ছে? আর রাজনৈতিক তিক্ততা কি এখন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে? তো সব মিলিয়ে এই ঘটনাটা বাংলাদেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে? অনেক বিশ্লেষকই মনে করছেন দেশটা হয়তো একটা রাজনৈতিক মোড়ের মাথায় এসে দাঁড়িয়েছে। এমনকি কিছু বিশ্লেষক এও বলছেন যে এই ঘেঁটে দেওয়ার কৌশলটা হয়তো উল্টো ফল দিচ্ছে। তাদের মতে এই অডিও ক্লিপের কারণে আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের অসন্তোষ কমার বদলে বরং আরও বেড়েছে, যা দলটিকে আরও অপ্রিয় করে তুলেছে। এই যে বিভাজনটা, এটা এখন আর শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় আটকে নেই। বিষয়টা এখন ব্যক্তিগত তিক্ততা আর সৌজন্যবোধের অভাবের মতো আরও গভীর পর্যায়ে চলে গেছে। মূল তর্কটা এখন এখানেই। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা ঝুলে থাকছে।
তাহলে কি এটাই বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার নতুন চেহারা? এই একটা ঘটনাই কি দেশের ভবিষ্যতের কোনো অশনি সংকেত দিচ্ছে?